গত ৯ই আগস্ট থেকে ভারাক্রান্ত মন নিয়ে প্রতিদিনই ভেবেছি যে একটা ভিডিও করব, কিন্তু করিনি কিছুটা ইচ্ছাকৃতভাবে। দেখি যে আন্দোলন কতটা কি হচ্ছে। আজ 14ই সেপ্টেম্বর, 1 মাসের ওপরে পেরিয়ে গেছে। ঘটনার যে গতি প্রকৃতি আমি দেখছি, আন্দোলন চলছে, যেখানে যা আন্দোলন চলছে এই অভয়া মৃত্যুকে নিয়ে প্রত্যেকটাতেই অংশগ্রহণ করার ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারছি না বেশ কিছু জায়গায়। এই আন্দোলনটা আজ যে জায়গায় এসে দাঁড়িয়ে আছে, জুনিয়র ডাক্তার সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষ এবং রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবি, সেই দাবিকে সামনে রেখে তারা স্বাস্থ্য ভবনের সামনে রোদ বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। মাঝখানে দুটো ঘটনা, নবান্নে তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল, তারা গেছিল। লাইভ স্ট্রিমিং করা নিয়ে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ফলে আলোচনা হয়নি। আজ সকালে মুখ্যমন্ত্রী স্বয়ং স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে তারা ধর্ণা মঞ্চ বেঁধে চরম বৃষ্টিকে উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেখানে আজ সকালবেলা গেছিলেন উনি। খুব ভালো কথা, মুখ্যমন্ত্রী হিসেবে ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর কাছে উনি গেছিলেন, ওনাকে সাধুবাদ জানাই। কিন্তু দেখুন, এই যে যাওয়া আসা, এই যে দাবি, এই যে ঘটনাগুলো ঘটছে, কোনোটাই কিন্তু আমার দৃষ্টিতে, আপনারা সকলে আমার সঙ্গে একমত হবেন কি না জানি না, এই যে 5 দফা দাবি আছে, 5 দফা দাবি, এই 5 দফা দাবি একবার ভেবে দেখুন, মুখ্যমন্ত্রী কি সত্যি সত্যি এই 5 দফা দাবি মেনে নেবেন? প্রথম প্রশ্ন। এই 5 দফা দাবি উনি যদি মেনে নেন, তবে উনি কিন্তু নিজের দোষ নিজেই স্বীকার করে নেওয়া হচ্ছে। জুনিয়র ডাক্তাররা সত্যিই জুনিয়র, ওদের মাথায় বা ওদেরকে যারা পরামর্শ দিচ্ছে বাইরে থেকে, সিনিয়র ডাক্তারেরা বা অন্য কে আছে আমি জানি না, সকলেই থাকতে পারে। এখানে দলমত নির্বিশেষে, দলের পতাকা ছেড়ে সকলেই থাকতে পারে, এটা নিয়ে তো কোনো আপত্তি নেই। এই আন্দোলনটা আরও জোরদার হোক, এটা সকলেই চায়। অভয়া সুবিচার পাক, স্বাস্থ্য ভবনে যে দুর্নীতি, সেই দুর্নীতি যারা করেছে তারা শাস্তি পাক, এটা আমরা সকলেই চাই। কিন্তু যে জায়গায় খটকা আমার, যে এই 5 দফা দাবি জুনিয়র ডাক্তাররা যেটা করছে, মুখ্যমন্ত্রী আলোচনা করতে ডাকছে, কখনোই তিনি এই দাবিগুলোকে মেনে নিতে পারেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই দাবি যদি উনি মেনে নেন, তাহলে নিজের দোষ নিজে স্বীকার করে নেওয়া। ওইদিকে আছে সুপ্রিম কোর্ট, বিচার প্রক্রিয়া চলছে। যখনই এ নিয়ে এই দাবিগুলো মেনে নেবেন, তখনই কিন্তু উনি নিজের ফাঁদে নিজে পড়ে যাবেন, আর সেটা উনি কখনোই করতে পারেন না, উনি করবেনও না। মাঝখানে এই যে একটা চক্রব্যূহ সৃষ্টি করছে, যেখান থেকে ডাক্তারেরা আর কিন্তু বেরিয়ে আসতে পারবে না। আপনারা শিওর থাকুন, এই যে পরিস্থিতি, এখান থেকে ডাক্তারেরা বেরিয়ে আসতে পারবে না 100%। কেন না? সকলেই বুঝতে পারছেন, দাবি মানা এটা কখনোই সম্ভব না।
উনি এই যে আজকে যে খুব সুন্দর করে পোলাইটলি বলছে, এগুলো আগামী দিনে সুপ্রিম কোর্টে উনি প্রডিউস করবে। আমি চেষ্টা করেছিলাম, উনি তো সত্যি সকলের চোখে, মিডিয়ার চোখেও কিছু কিছু মিডিয়া বলবে মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে চেষ্টা করেছিল, জুনিয়র ডাক্তাররা ওনার কথা শোনেননি। একটু চা খেয়ে যান, কিছুক্ষণ আগে পর্যন্ত আমি দেখছিলাম আপনারা বাড়িতে এসছেন, একটু চা খেয়ে যান। সত্যি এই কথাগুলো দারুণ আন্তরিক, কেউ বলতে পারবেন না যে এই কথাগুলোর মধ্যে কোনো ফাঁক আছে। কিন্তু ফাঁক ওই একটা জায়গাতেই, সুপ্রিম কোর্টে এই সমস্ত রেকর্ডিং, উনি তো রেকর্ড করছেন, সমস্ত রেকর্ডিং আগামী দিনে সুপ্রিম কোর্টে উনি প্রডিউস করবে। মহামান্য আদালত, ওনার হয়ে কপিল সিব্বাল, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং ধর্নামঞ্চে গেছেন। ওনার বাড়িতে যখন ওরা এসছে বৃষ্টি ভিজে, উনি ছাতা দিতে চেয়েছেন, উনি জামা কাপড় দিতে চেয়েছেন, উনি চা খেতে অনুরোধ জানিয়েছেন। তৎসত্ত্বেও এই জুনিয়র ডাক্তাররা কোনো কিছু কথাকেই মূল্য দেয়নি। ওরা কি চায় বলুন, আপনিই বলুন। সুপ্রিম কোর্টের যখনই উত্থাপন হবে, সুপ্রিম কোর্টে এটাকে ছাত্রদের দোষ হিসেবেই দেখা হবে। এটাও আমি আপনাদের কাছে বলে রাখছি। ভুল হচ্ছে, জুনিয়র ডাক্তারদের ভুল হচ্ছে, বারংবার ওনার যে পাতা ফাঁদ, উনি যে ট্র্যাপ তৈরি করে রেখেছেন, সেই ফাঁদে ওরা নিজেরাই গিয়ে গলাটাকে ঢুকিয়ে দিচ্ছে। তাই আজকে সকালে ওনার কথাগুলোই তো আপনারা, ওনার এই কথা শোনার পরে আজকে আবার কালীঘাটে আলোচনা করতে যাওয়াটা চরম থেকে চরমতম ভুল হয়েছে জুনিয়র ডাক্তারদের। উনি কি বলেছেন সকালে, আপনারা যারা দেখেছেন বা যারা দেখেননি, আমি তো শাস্তি দিতে পারি না, আমার চিফ সেক্রেটারি আছে, আমার পুলিশ আছে, আমার ইত্যাদি ইত্যাদি আছে, তাদের সঙ্গে আমি আলোচনা করব, তারপরে আমি দেখব সত্যি ওরা দোষী কিনা, আমি তদন্ত করব। আমি তো কাউকে এমনিতে সাজা দিতে পারি না। আমি কোনো ঘটনাটাই জানতাম না, টেন্ডার কিভাবে হয়েছে, কি হয়েছে আমি জানি না। তাহলে বুঝুন যে কোথা থেকে উনি দোষীদেরকে শাস্তি দেবেন। যদি সদিচ্ছা থাকতো, সদিচ্ছা থাকলে যখনই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ, আজকে শুধু নয়, দিনের পর দিন, বছরের পর বছর ধরেই হয়ে আসছে, সেই সন্দীপ ঘোষকে এই ঘটনার পরে যিনি নিজে রেজিগনেশন দিচ্ছে, তাকে 6 থেকে 7 ঘন্টার মধ্যে পুনরায় প্রাইস পোস্টিং দেয় কি করে? এত কিছু ঘটনা তো জুনিয়র ডাক্তাররা দেখছে, সমাজের প্রত্যেকটা মানুষ দেখছি আমরা। তো কি করে মুখ্যমন্ত্রী দোষীদেরকে শাস্তি দেবে? উনি দিতে পারবেন না। উনি দোষীদেরকে শাস্তি দেওয়া, 5 দফা দাবি মেনে নেওয়া, এগুলোর কোনোটাই করতে পারেন না। ওনার চেয়ারের প্রবলেম হয়ে যাবে। এই দোষ স্বীকার করে নেওয়া, যদি স্বীকার করে নেবে না কখনো, যে 5 দফা দাবি মেনে নিয়ে দোষীদেরকে শাস্তি দেবে, যাদেরকে ওরা দোষী বলছে, এটা কখনোই হতে পারে না। তাই এই আন্দোলন কিন্তু বিষ বাও জলে চলে যাচ্ছে। এই আন্দোলন কখনোই ফলপ্রসূ হতে পারবে না। এই দাবিকে মুখ্যমন্ত্রীও কখনো মান্যতা দেবে না। জনগণ মান্যতা দিচ্ছে, জনগণ সব বুঝছে কে দোষী কে দোষী নয়। কিন্তু এইভাবে সম্ভব নয়। তাই এই আন্দোলনকে সঠিক পথে নিয়ে যেতে গেলে প্রত্যেকটা মানুষকে এক জায়গাতে আসতে হবে, প্রত্যেকটা দলকে আজকে চিন্তা করতে হবে। কিছু কিছু দল কেউ কারো বিরুদ্ধে বলছে, এ ওই চাইছে, ও ওই চাইছে, এইভাবে হবে না। পতাকা সরিয়ে রাখুন। পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাইলে সকলে একজোট হন। একজোট হলেই
আসল দোষী তারা শাস্তি পাবে, এবং আসল দোষী খুঁজতে মানুষকে বেশি সময় ব্যয় করতে হবে না, যদি আমরা সকলে এক চিন্তা এক ভাবনা নিয়ে আমার দল ভোটে জিতবে কি না, আমি কটা সিট পাবো, এই আশা করে কিন্তু যদি আজকে পশ্চিমবঙ্গের এই দুর্দশা থেকে মুক্তি দিতে চান, এই আশা করলে কিন্তু ভুল। পরে ঠিক করা যাবে কে কি পাবে না পাবে, দেখা যাবে। তৃণমূলীদের মধ্যেও কি ভালো মানুষ নেই? আছেন। জহর সরকারের মতো মানুষ আছেন, যিনি নিজেই রেজিগনেশন দিয়ে বেরিয়ে এসছেন। তৃণমূলীদের মধ্যেও ভালো মানুষ আছে। সবাই যে দোষী করাপ্টেড তা নয়, কিন্তু দোষী করাপ্টেডেরাই আজকে ওদের হয়ে রাজনীতি করছে, ভোট করছে, তাই তাদের গুরুত্ব বেশি। ভালো মানুষগুলো আজকে অবাঞ্ছিত হয়ে বাইরে রয়েছে, তাদের গুরুত্ব নেই। ভালো মানুষ অবশ্যই আছে, তারাও বুঝতে পারবে, তারাও বুঝতে পেরে পতাকা ছেড়ে সবার সঙ্গে একসঙ্গে গলা মিলিয়ে তারাও বলবে প্রকৃত দোষীর শাস্তি চাই। আমাদের সকলের উদ্দেশ্য যদি হয় প্রকৃত দোষীকে শাস্তি দেওয়া, অভয়ার মৃত্যু যে হয়েছে এটা সত্যিই দুঃখের, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষের কাছে দুঃখের। তাই রাজনৈতিক দলগুলোকে আমি বিশেষভাবে বলবো, ওই বাচ্চা ছেলেরা যাই বলুক, ওই জুনিয়র ডাক্তারেরা যাই বলুক, ওদের পাশে থাকুন, ওদেরকে সহযোগিতা করুন। এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে গেলে কিন্তু আমি কটা সিট পাবো, কত মানুষ আমাকে সমর্থন করছে এই আন্দোলনে, এটা দেখলে হবে না। তাই যদি প্রকৃত পশ্চিমবঙ্গের আমরা উন্নয়ন চাই, পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, আগামীর ভবিষ্যৎ যদি আমরা চাই যে সুন্দর করে গড়ব, তাহলে কিন্তু সকলকে এগিয়ে আসতে হবে। সকলকে নিজের সুবিধা কী হবে সেটা দেখলে নয়, আগামীর সুবিধা কী হবে সেটা চিন্তা ভাবনা করে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তাই সকলকে অনুরোধ করব, আন্দোলন যেন সঠিক পথে চলে। জুনিয়র ডাক্তারদেরকেও বলবো, তোমাদেরকে সকলেই সমর্থন করছি, আমরা সকলেই সমর্থন জানাচ্ছি, কিন্তু কখনোই তোমাদের ওই 5 দফা দাবি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি মেনে নেবে এটা আশা করো না। এই আশা করাটাই ভুল। তাই আন্দোলনকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সেই বিষয়ে চিন্তা করো। আজকে যা কিছু হচ্ছে হতে দাও, তোমরা কিছুটা ভুল করে ফেলেছো, ট্র্যাপে পা দিয়ে ফেলেছো, এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসো। ভালো কথা, মিষ্টি কথা, এটা কিন্তু শুনে তোমরা যে জায়গায় আজকে আলোচনা করতে চলে গেছো, আমি প্রথম থেকেই বলছি এটা ভুল হচ্ছে। তো এই ভুল নয়, ভুল থেকেই শিক্ষা নেওয়া যায়। শিক্ষা নিয়ে আরও আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে, এই আশা নিয়ে বুক বাঁধো। অভয়া বিচার পাবেই। সুপ্রিম কোর্ট কী করলো, রাজ্য সরকার কী করছে সেটা নয়, আইনের পথেই চলবে। কিছুদিন সময় হয়তো লাগবে, দোষীরা অবশ্যই শাস্তি পাবে। তাদেরকে শাস্তি দেওয়ার যে কাজ সেটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, প্রণাম জানিয়ে আজকে আমার এইটুকুনি বক্তব্য শেষ করছি।